Happy New Year, friends. Welcome to my YouTube channel. Today discuss a vital video for class 9 সাবজেক্ট জিওগ্রাফি। এই জিওগ্রাফি সাবজেক্ট কি কিন্তু তোমাদের সামনে প্রথম শেয়ার করছি, অর্থাৎ নতুন বছরে এসে কিন্তু এটা আমার কিন্তু প্রথম ভিডিও। এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা আজকে জিওগ্রাফি সাবজেক্টের যে চ্যাপ্টারটা আলোচনা করব সেই চ্যাপ্টারটা হলো গ্রহরূপে পৃথিবী। এই গ্রহরূপে পৃথিবী কোন বই থেকে শেয়ার করব দেখো, এই নবম ভূগোল ও পরিবেশ, সমরেন্দ্রনাথ মোদক। তো আমি সমরেন্দ্রনাথ মোদক সিলেক্ট করে বসে আছি, কেননা এই বইতে ডিটেলস দেওয়া থাকে। তো তোমাদের কাছে যার কাছে যে বই আছে সে সেই বই নিয়েই বসবে, তাহলেই কিন্তু শেয়ার করা হয়ে যাবে। শুধু চ্যাপ্টারটা মনে রাখতে হবে, নাকি গ্রহরূপে পৃথিবী এই চ্যাপ্টার অর্থাৎ প্রাকৃতিক ভূগোল এই প্রথম চ্যাপ্টারটি কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে। এটাই কিন্তু আজকে শেয়ার করব। এখান থেকে শেয়ার করার সাথে সাথে আমি পড়ে কিছু কিছু চ্যাপ্টার বলবো, আর সেখান থেকেই কিন্তু যে কোশ্চেনগুলো হবে অর্থাৎ 1 নম্বর 2 নম্বরের যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। তাহলে কিন্তু এই 1 নম্বর আর 2 নম্বর কোশ্চেন নিয়ে তোমাদের কোনো সমস্যা আসবে না। আর এই সমস্যা আসবে বলেই আমরা পুরনো বছর শেষ করে নতুন বছরে আজকে মাত্র 3 দিন হয়েছে, কিন্তু স্কুল সকলের খুলে গেছে। আজও স্কুল আছে অনেকের। তো শনিবারে, তো এই শনিবারেও কিন্তু স্কুল আছে। তাই আমি বলবো যে যারা স্কুলে যাচ্ছ তারা অবশ্যই স্কুলের ক্লাসগুলো ভালো করে করবে। অর্থাৎ আমরা 8 থেকে 9-এ উঠেছি। দেখো, 8-এর জিওগ্রাফি আর 9-এর জিওগ্রাফির মধ্যে কিন্তু অনেকটাই ফারাক রয়েছে, যে ফারাকটা কিন্তু তোমরা পড়তে বসলেই লক্ষ্য করতে পারবে। আর এখানে কিছু সমস্যা এসে যায়, সেই সমস্যা দূর করার জন্যই কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা তোমাদের সামনে কি করব না, তোমাদের যেগুলো ফার্স্ট সামেটিভে আসবে এরকম আসার মতো কোশ্চেনই কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। কোন বই থেকে? অর্থাৎ জিওগ্রাফি বুক, সমরেন্দ্রনাথ মোদক, ভূগোল ও পরিবেশ এই বই থেকে। অর্থাৎ যাদের কাছে এই বইটা আছে তারা তো এই বইটা নিয়ে বসবে, আর যাদের কাছে এই বইটা নেই তারা কিন্তু যে কোনো রাইটারের বই নিয়ে বসলেই হবে। তো যার যেটা চয়েস। এবার আমরা গ্রহরূপে পৃথিবীতে পড়তে বসার আগেই আমি কিন্তু বোর্ড কিন্তু ফাঁকা রেখেছি, অর্থাৎ বোর্ডে যে কোশ্চেনগুলো লিখব সেই কোশ্চেনের উত্তরগুলোও কিন্তু তোমাদের সামনে বলে দেবো। তো দেখো, এই গ্রহরূপে পৃথিবী অর্থাৎ পৃথিবীর আকার ও আকৃতি। তো পৃথিবীটা তো গোল, আমরা প্রথম থেকেই জানি। তো পৃথিবীটা কেমন গোল? এই ফুটবলের মতো গোল, নাকি ডিম্বাকৃতি গোল, তাহলে নাকি অভিগত গোলক? এই সম্পর্কে কিন্তু আমরা আগের ক্লাসেও ধারণা নিয়েছি, এবং ধারণা নেওয়ার সাথে সাথেই এই চ্যাপ্টারে এসে কিন্তু এই ক্লাসে উঠে এই চ্যাপ্টারে কিন্তু আমরা সেই ধারণাটা লাভ করব। সেই ধারণাটা লাভ করার জন্য দেখো, এখানে আমরা একটুখানি বইটা পড়ব। বইটা না পড়লে তো আমরা বুঝতে পারবো না। তো যাদের কাছে বই আছে তারা তো বই নিয়ে বসেছো, আর যাদের কাছে বই নেই তারা তো শুনবে, তারা জানবে। এবার ধরো, আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কি করবে? একটা প্রয়োজনে লাইক দিয়ে দেবে, আর কি করবে? বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর কি করবে? যারা নতুন সাবস্ক্রাইবার হচ্ছ তারা কিন্তু লাইক দিয়ে দেবে, আর কি করবে? চ্যানেলটিকে আরও গ্রো করার জন্য কি করবে? বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে কিন্তু আরও চ্যানেলটা গ্রো হবে, এবং তোমাদের কাছে আমরা আরও মজাদার ভিডিও নিয়ে হাজির হব। তোমাদের পড়তে সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে বোঝাতে। তো দেখো, বলছে আমাদের মাথার উপরে অনন্ত মহাকাশে দিনের বেলায় সূর্য, রাতের বেলায় চাঁদ, অসংখ্য তারাকে দেখা যায়। তা আমরা দিনের বেলায় একটাই মাত্র জিনিস দেখি, দিনের বেলা আকাশে কিন্তু এই সূর্যকেই দেখি। এর পাশাপাশি কিন্তু কি আছে? আকাশে তারারাও আছে। তাহলে কি হলো? দিনের বেলা সূর্য দেখি, আর রাতের বেলায় কি দেখি? রাতের বেলায় তারা দেখি। কিন্তু আবার দিনের বেলাতেও তারা দেখা যায়, কিন্তু আমরা দেখতে পাই না কেন? না, সূর্যের প্রখর তাপের জন্য আমরা কিন্তু সেই নক্ষত্রগুলোকে অর্থাৎ তারাগুলোকে আমরা দেখতে পাই না। তাহলে আমরা একটাই মাত্র দিনের বেলায় নক্ষত্রকে দেখতে পাই, সেটা হচ্ছে সূর্য। এই সূর্যকেই আমরা দেখি, আর রাতের বেলা কিন্তু সূর্য থাকে না, তখন কিন্তু নক্ষত্রগুলো কি হয়? নক্ষত্রের যাদের নিজস্ব আলো আছে তারা কিন্তু মিটমিট করে জ্বলতেই থাকে। আর যাদের আলো নেই, যেমন চাঁদ তো নক্ষত্র নয়, উপগ্রহ। কার উপগ্রহ? অর্থাৎ পৃথিবীরই একমাত্র উপগ্রহ। তাহলে এই চাঁদ কোথা থেকে আলো পায়? সূর্য থেকে কিন্তু আলোটা পায়। এই আলোটা পেয়ে নিজে আলোকিত হয়। আবার মেঘলা লাগলে সূর্যটাকে, আবার আমরা রাতেরবেলা চাঁদটাকেও দেখতে পাই না। দিনের বেলা যেমন মেঘলা লাগলে বা মেঘলা হলে পরে সূর্যকে দেখতে পাই না, আবার রাতের বেলা মেঘলা হলে পরে আমরা চাঁদকেও দেখতে পাই না। তাহলে দেখো, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের মহাকাশ। কিন্তু পৃথিবীকে পুরোপুরি দেখতে পাই না, কারণ পৃথিবীতে আমরা বাস করি। এবার দেখো, পৃথিবীর আমরা কোথায় বাস করি? তোমাদের যদি আমরা জিজ্ঞাসা করি, তোমাকে যদি জিজ্ঞাসা করি যে বলো তো আমরা কি পৃথিবীর কোথায় বাস করি, একটু ঘাবড়ে যাই আমরা। পৃথিবীর আবার কোথায় বাস? পৃথিবীর মধ্যে বাস করি। তাহলে পৃথিবীর মধ্যে তো বাস করি, কিন্তু পৃথিবীরটা কোথায়? পৃথিবীটা কেমন? অর্থাৎ পৃথিবী যদি একটা গোল বলের মতো হয় তাহলে কি হবে? তাহলে পৃথিবীর কোথায়? আমরা ভেতরে, ওই বলটার মধ্যে না, ওই বলের চারিপাশে আমরা ছড়িয়ে ছিটিয়ে বসবাস করি। তাহলে পৃথিবী তো ঘুরছে,
তাহলে কি হচ্ছে, তাহলে পৃথিবী ঘুরছে বলেই কিন্তু পৃথিবী থেকে আমরা কি করছি, আমরা পৃথিবীর সাথে সাথে ঘুরছি, কিন্তু পড়ে যাচ্ছি না কেন? পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবের জন্যই কিন্তু আমরা পড়ে যাচ্ছি না, এটা আমরা জানি। তো অনেকে জানো না, তারা হয়তো পৃথিবীর কোথায় বাস করি, আমরা ওই কোণার দিকে বাস করি। আরে কোন কোণার দিকে? পৃথিবী তো পুরোটাই গোল, কোন কোণার দিকে? তো পৃথিবীটা ঘোরার সময় সূর্যের চারিদিকে যখন ঘোরে তখন 66.5 ডিগ্রি কোণ করে ঘোরে। তাতে কি হয়, উত্তর মেরু আর দক্ষিণ মেরু অঞ্চলে কি হয়, দেখা যায় যে নিশীথে সূর্য দেখা যায়, অর্থাৎ নিশীথ সূর্যের দেশও কিন্তু নরওয়ে, সেখানে কিন্তু রাত্রেবেলাতেও সূর্য দেখা যায়। আবার দুই মেরুতে দেখো বরফ জমে রয়েছে, কি শুধু একটু অভিগত গোলক, অর্থাৎ অভিগত গোলকটা 66.5 ডিগ্রি কোণ করে ঘুরছে বলে, এই কারণের জন্য। তাহলে দেখো বলছে, কারণ পৃথিবীতে আমরা বাস করি, আমাদের এই পৃথিবী হলো সূর্যের পঞ্চম বৃহত্তম ও তৃতীয় দূরতম গ্রহ, অর্থাৎ দূর থেকে তৃতীয়, বুধ শুক্র পৃথিবী, আর আয়তনের দিক থেকে পঞ্চম। এখানে অর্থাৎ একমাত্র যেখানে প্রাণ সৃষ্টি ও মানুষের আবাসস্থল গড়ে উঠেছে। তাহলে এই যে সৌরজগতের এই যে 8টি গ্রহ আমরা দেখতে পাচ্ছি, এদের মধ্যে শুধুমাত্র পৃথিবীতেই কিন্তু প্রাণ রয়েছে, আর কোথাও প্রাণের অস্তিত্বের প্রমাণ বলছে কিন্তু এখনো সঠিকভাবে প্রমাণিত হয়নি যে থাকতেই পারে শুধুমাত্র একমাত্র গ্রহ, সেটা মঙ্গলে, কিন্তু সেটাও কিন্তু এখনো প্রমাণিত হয়নি। তাহলে পৃথিবীতেই একমাত্র প্রাণ রয়েছে। এবার দেখো সৌরজগতের পৃথিবীর অবস্থান, আকৃতি, আকার, গতি, গঠন, ব্যাস, পরিধি, ক্ষেত্রমান, ওজন, আয়তন সম্পর্কে নানান ধারণা ও তথ্য পাওয়া যায়, অর্থাৎ এক একজন এক এক রকমভাবে বলেছেন। তো প্রমাণযোগ্য কি না, আমরা যদি মহাকাশ থেকে পৃথিবীকে দেখি, পৃথিবীটা কেমন একটু দেখতে পাবো, কিন্তু আমরা যখন মহাকাশে যেতে পারিনি, সেখান থেকে কিন্তু আমরা ছবিটা তুলতে পারিনি। তাই পৃথিবীর আকৃতিটা আগের মানুষের ধারণা ছিল, কেউ বললো লম্বা থালার মতন, এবার কেউ বললো লম্বা একটা দড়ির মতন। কোথায় যে দড়ি, কোথায় যে থালা, বা কীরকম যে, বা সমতল না বক্রতল, কিছুই বুঝতে পারিনি। কিন্তু এখন আমরা বুঝে যাই যে পৃথিবীর আকৃতিটা আসলে কেমন। এবার দেখো পৃথিবীর আকৃতির ধারণাসমূহ, অর্থাৎ পৃথিবীর আকৃতি সম্পর্কে বিভিন্ন যুগে বিভিন্ন দেশ নানা ধারণা প্রচলিত ছিল। দেখো ধারণা কীরকম, প্রাচীন ধারণা দেখো, পৃথিবীর সমতল ও চ্যাপ্টা আকৃতি, অর্থাৎ ফ্ল্যাট আর্থ। পৃথিবীর আকৃতির সর্বকালীন ধারণা হলো যে পৃথিবীর চ্যাপ্টা। গ্রীষ্মে প্রাচীন যুগ, নিকটপ্রাচ্যের ব্রোঞ্জ ও লৌহ যুগের সভ্যতার, অর্থাৎ হেলিস্টিক যুগ, ভারতে গুপ্ত যুগ, এবং চীনে সপ্তদশ শতক পর্যন্ত দার্শনিক বা পণ্ডিতদের ধারণা ছিল পৃথিবীর চ্যাপ্টা রুটির মতো এবং বা টেবিলের মতো, যার উপর আকাশ এক বিশাল উপর করা পেয়ালা, অর্থাৎ পেয়ালার মতন। তাহলে দেখো কেমন, পৃথিবীটা যদি এরকম একটা বইয়ের মতন এরকম সমতল হয়, তাহলে কি হবে, আমরা তো এখান থেকে যেতে যেতে এখান থেকে ধুম করে পড়ে যাব। তো পৃথিবীর ওপরে এবার বলছে যেটা পৃথিবীর আকাশটা যেটা দেখি, এটা উল্টানো বাটির মতো। এটা কি হয় না? এটা হয় না, অর্থাৎ সেই ধারণাটা সম্পূর্ণ ভুল। তো আবার দেখো সমতল পৃথিবীর প্রান্ত সীমা আছে, তাহলে তো পৃথিবী থেকে এরকমভাবে চলতে চলতে এখানে হাঁটতে গিয়ে এখান থেকে ধুম করে পড়ে যাব নিচে, সেটা আমরা যাচ্ছি না। তাহলে দেখো পৃথিবীর আকৃতিটা সম্পর্কে একটা ধারণাটা কিন্তু ওটা ভুল। এবার দেখো মেসোপটেমিয়ার ধারণা, অর্থাৎ প্রাচীন মেসোপটেমিয়া যুগে, অর্থাৎ বর্তমান ইরাক, মনে করা হতো যে সমতল থালার মতো পৃথিবী একটি বিশাল সমুদ্রে ভেসে বেড়াচ্ছে এবং এই গোলাকার আকাশ দ্বারা ঘেরা। তাহলে সমুদ্রের মধ্যে ভেসে বেড়াচ্ছে, বিশাল আকাশ দ্বারা ঘেরা। তাহলে এটা কেমন ধারণাটা দেখো কত কীরকম। এবার তোমরা ভাবো যে পৃথিবীকে মহাকাশ থেকে যখন আমরা গোল দেখি, তখন এবার বলো যে সমুদ্রের মধ্যে পৃথিবীটা ভাসছে, তার উপরে উপরকার একটা থালার মতো, উপরকার একটা বাটির মতো, থালার উপরে বাটির মতো। তাই থালাটা কি, থালাটা রয়েছে কোথায়? সমুদ্রের জলের উপরে। তাহলে এই ধারণাটা দেখো কেমন ধরনের একটা হাসির ব্যাপার মনে হচ্ছে না? এবার দেখো তো এর ভিত্তিতে, অর্থাৎ হেকাটিয়াস সমতল পৃথিবীর মানচিত্র তৈরি করেন চীনাদের ধারণা। এবার দেখো চীনারা কি বলেছেন। চীন সম্রাট এবং তাদের অর্থাৎ দেশবাসীগণ মনে করতেন পৃথিবীর পৃষ্ঠ সমতল ও বর্গাকার এবং গোলাকার, আকাশ বেষ্টিত চীনই সমগ্র পৃথিবী, আর এর বাইরে কোনো ভূখণ্ড নেই। ওনাদের ধারণা দেখো, ওনাদের চীনই আছে, আমাদের কিন্তু আর কিছু নেই, অর্থাৎ ভারতবর্ষ বলে আর কিছু নেই। তো আছে কেবল অতিকায় উত্তাল ঝঞ্ঝা সমুদ্র, যার মধ্যে রয়েছে প্রস্ফুটিত পদ্মের মতো চীন দেশ। ওনারা ধরেছে ওই চীনই শুধু আছে পৃথিবীতে, আর কোথাও কিছু নেই। তাহলে এই ধারণাটাও ভুল। এবার দেখো গ্রিকদের ধারণা কি। গ্রিকদের ধারণা, ভূমধ্য সাগরীয় তীরে বসবাসকারী গ্রিকগণ মনে করতেন, অর্থাৎ ভূমধ্য সাগরের তীরে যারা বসবাস করছেন, সমুদ্রের ধারে তো খালি আকাশই দেখবে, সমুদ্রের জল দেখবে, আর তো কিছু দেখার নেই। তো সেখানকার মানুষের ধারণা দেখো যে মনে করতেন যে পৃথিবী এক বিশাল দ্বীপের মতো সমতল থালা, অর্থাৎ যার চারিদিকে বেষ্টন করে আছে আদি অন্তহীন এক উদ্বেল মহাসাগর, আর এই দ্বীপটির মধ্যভাগে আছে এক সমুদ্র, ও সমুদ্র তীরে গ্রিকদের জনবসতি গড়ে উঠেছে। গ্রিক পণ্ডিত
আর হেসিউড অর্থাৎ ডেমোক্রিটাস, থ্যালেস এর ধারণার সমর্থন করেন। তাহলে এরাও সমর্থনের ধারণা, মানে এই ধারণাকে সমর্থন করেছিলেন। গ্রিক বিজ্ঞানী অ্যানাস্থিমিনিট দৃঢ় বিশ্বাস করতেন যে পৃথিবীর ঠিক সমতল আয়তাকার দেখতে। তাহলে পৃথিবীর আকৃতিটা আসলে কেমন? ওই যে দেখ কীরকম জানো তো, পৃথিবীর আকৃতিটা হচ্ছে, দেখো ভালো করে তোমরা বুঝে যাবে। ধরো কেউ অন্ধ মানুষ, ধরো আমি অন্ধ, তাহলে আমি যখন হাতিকে দেখছি, হাতি তো পুরো অত বড় একটা হাতি, সেই হাতিটার কি দেখতে পাচ্ছি? দেখো হাতিটাকে যখন আমি হাত দিলাম, চোখ বন্ধ করে হাতটাতে দেখলাম, হাতি একটা কান পেলাম, তো বললাম যে পৃথিবীটা ওই কুলোর মতো। এবার আমি আরেকবার হাত দিয়ে দেখলাম সুরটা লম্বা মতো নেমে এসেছে, চোখ বন্ধ, তো আমি তো অন্ধ, দেখতে পাচ্ছি না, লম্বা মতো, তাহলে পৃথিবীটা দড়ির মতো। তারপরে আরেকবার হাত দিয়ে দেখলাম যে পৃথিবী হাতির পিঠে বা গায়ে হাত দিয়ে দেখলাম যে ও এটা বুঝি তাহলে সমতল, তাহলে সেটাও না, লম্বা দড়ির মতোও না, কুলোর মতোও না। এবার গিয়ে হয়তো হাতির পাটা প্রথম বাঁধলাম, পাটা হাত দিয়ে দেখলাম ও পৃথিবীটা থামের মতো। তাহলে এই যে এক হাতি হলো দড়ির মতো, হলো কুলোর মতো, হলো সমতল, হাতি হলো লম্বা খুঁটির মতো। সেই হাতির সঙ্গে যদি পৃথিবীর মধ্যে তুলনা করি, যে পৃথিবীকে অন্ধ যদি হাতিকে দেখে যেমন হবে, আমরাও সেরকম ধারণায় ভুগছিলাম। তো এই পৃথিবীর আকৃতির সম্পর্কে আমাদের কিন্তু ধারণাটা পাল্টেই গেল। এবার দেখো পৃথিবী অভিগত গোলক অর্থাৎ 600 খ্রিস্টপূর্ব থেকে 300 খ্রিস্টপূর্ব পর্যন্ত প্রাচীন গ্রিক যুগে পৃথিবীকে জলপূর্ণ পাত্রে বসানো অর্ধেক অ্যাপেল বা কমলালেবুর মতো মনে করেন। আসলো খানিকটা অর্ধেক কমলালেবু আপেলের মতো মনে হলো। এবার দেখো এই ধারণা সমগ্র প্রাচীন বিশ্বে প্রসার লাভ করে মধ্যযুগ পর্যন্ত স্থিতিশীল ছিল। ওখানে থেমেছিল যে পৃথিবীর আকৃতিটা কেমন, না ওই যে কমলালেবুর উল্টানো মতন আর আপেলের উল্টানো মতন, এক পাশ আপেলের মতো যেটুকু দেখা যাচ্ছে। গেল প্রাচীন যুগ, অর্থাৎ ফিনিশীয়দের ধারণা। দেখো এই সিরিয়ার উপকূলবাসী ফিনিশীয়দের সমুদ্র পাড়ি দিয়ে দেশে ফেরার সময় প্রথমে পর্বতচূড়া এবং পরে বাড়িঘর দেখতে পান, যা থেকে তাদের ধারণা হয় পৃথিবী চ্যাপ্টা নয়, অর্থাৎ পূর্ণ প্লেট বা ডিশের মতো গোল হলো। এবার গ্রিক দার্শনিকদের ধারণা দেখো কেমন, অর্থাৎ 600 খ্রিস্টপূর্বে গ্রিক পণ্ডিত পিথাগোরাস পদার্থবিদ্যার সূত্রের সাহায্যে সর্বপ্রথম বলেন পৃথিবী গোলকের মতো গোল হলো। তাহলে এই সূত্রই কিন্তু সঠিক সূত্র, যে পৃথিবী গোলকের মতো গোল। তাহলে প্লেটো একই মত পোষণ করেন। আলেকজান্ডার অ্যারিস্টটল চন্দ্রগ্রহণের সময় সূর্যের ওপর পৃথিবীর গোলাকার ছায়া পর্যবেক্ষণ করেন। এবার আসবো আমরা গ্রিক জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা। তাহলে দেখো আমরা পড়তে এসেছি ভূগোল মানে পৃথিবীটা তো পড়তেই হবে, পৃথিবী নিয়েই সব কিছু। তাহলে ভূগোল পড়তে গেলে আমাদের কিন্তু সবটাই জানতে হবে। অর্থাৎ আমরা এই শুরুতেই দেখো অনেকটা সময় ব্যয় করে ফেললাম, তাও আমরা পৃথিবীর ধারণাটা সঠিকভাবে এখনও পেয়ে উঠতে পারিনি, তবে কাছে গেছি। তাহলে দেখো আমাদের এতটা সময় লাগছে, লেখা আছে। এবার যখন লেখা ছিল না, যখন মানুষ শিক্ষিত ছিল না, মানুষের কোনো বিদ্যা বুদ্ধি ছিল না, অর্থাৎ বুদ্ধি যেটুকু থাকে বিদ্যা বলে কিছু ছিল না, অর্থাৎ পুঁথিগত বিদ্যা তাদের কিছুই ছিল না। সেই সময় থেকে আস্তে আস্তে কিন্তু যতটা সময় লেগেছে, আমরাও কিন্তু শুরু থেকে কি করছি না, শুরু থেকে যখন একেবারে নিচের দিকে আসছি, অর্থাৎ পৃষ্ঠার নিচের দিকে, তখন একটু ধারণা লাভ করছে। তো এই যে পিরিয়ড অফ টাইম, এই টাইমটা কিন্তু ওনারাও অতিবাহিত করে যুগের পর যুগ ধরে এসে এই জায়গায় পৌঁছেছে। তো আমরাও শুরু করেছি ভূগোল, এখানেও কিন্তু এই ব্যাপারটাই আস্তে আস্তে সময় লাগছে। তো এই চ্যাপ্টারটাই সময় লাগবে, কারণ হচ্ছে এটাকে জানতে হবে, অর্থাৎ পৃথিবী সম্পর্কে না জানলে ভূগোল জানা যাবে না। এবার দেখো বলছে গ্রিক জ্যোতির্বিদদের ধারণা। এবার আসলো গ্রিক জ্যোতির্বিদ, অর্থাৎ 250 খ্রিস্টপূর্ব ভূগোলের জনক এরাটোস্থেনিস 276 থেকে 194 খ্রিস্টপূর্বাব্দ প্রথম গোলাকার ভূপৃষ্ঠের পরিধি নির্মাণ করেন। এটা প্রথম হলো। এইভাবে সেলুকাস পেসিডোনিয়াস ব্রক ভূপৃষ্ঠের ধারণা প্রতিষ্ঠা করেন। এবার আসবো আমরা ভারতীয়, অর্থাৎ ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীদের ধারণাটা দেখি। আমরা তো ভারতীয়, তাই আমরা ভারতবর্ষের মানুষরা কী করেছিলেন সেটা একটু দেখে দিই। অর্থাৎ দেখো ভারতীয় জ্যোতির্বিদ অর্থাৎ গণিতজ্ঞ আর্যভট্ট 476 থেকে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত গোলীয় পৃথিবীর পরিধি নির্মাণ করেন, অর্থাৎ 4967 ওজানাস, অর্থাৎ বরাহমিহির পৃথিবীর গোলক আকৃতির ধারণা পোষণ করেন। আর এবার দেখো এখানে রয়েছে যে লাল রঙের শব্দ বা শব্দগুচ্ছ বাক্যাংশ বাক্য। আচ্ছা,
এটা হতে বাক্যাংশ। দেখো লাল রঙের শব্দ বা শব্দগুচ্ছ বা বাক্যাংশ বা বাক্য, আর MCQ এবং SAQ এর জন্য গুরুত্বপূর্ণ। আবার এখানে দেখো এই জন্য এই বইগুলো ভালো লাগে। দেখো এই যে বইটা দেখতে পাচ্ছ, দেখো লাল রঙের কিছু কিছু লেখা আছে, তাই তো? এখান থেকেই বলছে যে MCQ বা SAQ এর জন্য গুরুত্বপূর্ণ। এইগুলোই কিন্তু ভালো করে পড়তে হবে। এই জন্য সমরেন্দ্রনাথ মোদকের বইটা আমার ভালো লাগে। তাই আমি বলবো যে সমরেন্দ্রনাথ বইটা কিনতে পারো তোমরা, ভালো বই, নো ডাউট। এবার আসবো আমরা পরের পাতায় চলে যাই। যে পরের পাতায় গিয়ে দেখো মধ্যযুগ আসলো। মধ্যযুগ অর্থাৎ খ্রিস্টানদের ধারণা। মধ্যযুগ মানে খ্রিস্টানদের যুগ। অর্থাৎ ইসিডোর অফ সাভেল্লি 560 থেকে 636 খ্রিস্টাব্দে বলেন, পৃথিবী থালা বা চাকার মতো গোল। এবার চললো চাকা, থালা বা চাকা। এবার দেখো বিদিদি ভেনিরেবল ভূপৃষ্ঠে অসমান দিনরাত সংগঠন থেকে গোলক পৃথিবীর কথা বলেন। আর সিয়াকাটসি পৃথিবীকে বায়ুমণ্ডল এবং আকাশ বেষ্টিত ডিমের মতো গোলক বলেছেন। এবার আসলো যে ওই যে লালগুলো দেখতে পড়তে হবে। টলেমি গোলাকার পৃথিবীর প্রথম মানচিত্র তৈরি করেন। এখানে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থাৎ যেখানে যেখানে লাল রঙের লেখা, তোমরা দেখো সমরেন্দ্রনাথ বোধকের যে বইটা তোমরা পড়ছো তোমাদের সামনে আছে, আর যার কাছে যেটা আছে অবশ্যই, তো যেই বইটা যার কাছে আছে সে কিন্তু খুব সহজেই উত্তরগুলো পেয়ে যাবে। তো এটা টলেমি গোলাকার পৃথিবীর প্রথম মানচিত্র তৈরি করেন। এবার আসবো মুসলিম জ্যোতির্বিদদের ধারণা, অর্থাৎ কেউ কিন্তু পিছিয়ে নেই, সবাই কিন্তু তাদের মতবাদ পেশ করেছেন, অর্থাৎ বলেছেন। দেখো এই ফালিক আল মামুদ মানুন 830 খ্রিস্টাব্দে 1 ডিগ্রি অক্ষাংশ গোলীয় ভূপৃষ্ঠের পরিধি নির্ণয় করেন, আর 24,000 মাইল। এবং আবু রেহান বিরুনি নিখুঁতভাবে গোলাকার পৃথিবীর পরিধি কত 6,339.9 কিমি পরিমাপ করেন। তাহলে 6,309 কিমি পর্যন্ত পরিমাপ করেছেন। এবার আসবো আমরা আধুনিক যুগ। এই আধুনিক যুগে অর্থাৎ পর্তুগিজ ভূপর্যটক ফার্দিনান্দ ম্যাগেনাল কলম্বাস প্রমুখ সারা পৃথিবী প্রদক্ষিণ করে পূর্বস্থানে ফিরে এসে পৃথিবীর আকৃতি, গোলীয় আকৃতির ধারণা প্রমাণ করেন। এইবার হলো প্রমাণ, অর্থাৎ এই যে ম্যাগেলান কি করেছিলেন সমুদ্রযাত্রা, অর্থাৎ ফার্দিনান্দ ম্যাগেলান কলম্বাস এরা কিন্তু সমুদ্রযাত্রা করেছিলেন। সমুদ্রযাত্রাকালে দেখো আমরা যদি একটা গোলক জিনিসের অর্থাৎ যেখান থেকে যাত্রা শুরু করছি সেই যাত্রা থেকে যদি আমরা কোনো দিকে, বাঁ দিকে না ডান দিকে না, যদি এরকমভাবে যাত্রা শুরু করে একই পথে ঘুরে এসে যদি সেই জায়গায় পৌঁছাই, তাহলে তো অবশ্যই আকৃতিটা বলে দিতে পারবো এটা গোল। বাঁ দিক ডান দিক না গিয়ে তাহলে তো বলে দিতে পারবো এটা গোল। তাহলে আমি যাত্রা শুরু করেছি, আমরা পৃথিবীর মধ্যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, বাঁ দিকেও না ডান দিকেও না, সোজা চলে যেতে আবার দেখলাম ঘুরে আবার কিছুদিন বাদে এসে সেই জায়গায় পৌঁছে, তাহলে তো বলে দিতে পারবো। অর্থাৎ ফার্দিনান্দ ম্যাগেলান এটা সহজভাবে বলে দিয়েছিলেন যে পৃথিবীর আকৃতি গোলাকার। তাহলে এবার দেখো যে পৃথিবী প্রদক্ষিণ করে পূর্বস্থানে ফিরে এসে পৃথিবীর গোলীয় আকৃতির কথা প্রমাণ করেন। এবার হচ্ছে সাম্প্রতিক ধারণা, অর্থাৎ পৃথিবী অভিগত গোলক, অর্থাৎ 20 শতকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, ইংল্যান্ড জ্যোতির্বিজ্ঞানী এবং মহাকাশ গবেষকগণ আরও নিখুঁতভাবে পৃথিবীর ব্যাস ও পরিধি পরিমাপ করে যথাক্রমে 43 কিমি ও 135 কিমি ব্যবধান নির্ণয় করে বলেন। কি বলেন? পৃথিবীর উত্তর ও দক্ষিণ অক্ষ একটু চাপা এবং পূর্ব পশ্চিম অক্ষ কিছুটা স্ফীত। এটা কিন্তু প্রমাণিত। এবার পৃথিবীর পূর্ণ গোলকের পরিবর্তে অভিগত গোলকের ধারণা সুপ্রতিষ্ঠিত হয়ে গেল। এবার সর্বশেষ ধারণা, অর্থাৎ সব শেষে কি ধারণাটা এলো এবার দেখি। পৃথিবীর জিওড আকৃতি, অর্থাৎ যে জিওডটা কি এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ 20 শতকের শেষ ভাগে পৃথিবীর অভিগত গোলাকৃতির ধারণাকে আরও নিখুঁতভাবে বলা যায়। এবার ভূপৃষ্ঠে ভূমিরূপের ও মাধ্যাকর্ষণ শক্তির তারতম্যের জন্য পৃথিবী মসৃণ অভিগত গোলক নয়, বরং পৃথিবীর আকৃতি অন্য কোনো বস্তুর সঙ্গে তুলনীয় নয়, তাই পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতন। তা দেখো পৃথিবীর ওপরে অত বড় বড় পর্বতশৃঙ্গ রয়েছে, তাহলে পৃথিবীটা একদম সম্পূর্ণ মসৃণ বলে একদম ফুটবলের মতন গোল বলা যাবে না। তা আমরা দূর থেকে দেখে একই পৃথিবীর মতোই, অর্থাৎ পৃথিবীর আকৃতিটা পৃথিবীর মতোই, এটাই প্রমাণিত হলো। অর্থাৎ কোথাও বা নিচু কোথাও নিচু সেটাকে গড়ে হিসাবে দেখা যায় যে তাই পৃথিবীর আকৃতি পৃথিবীর নিজেরই মতো, অর্থাৎ এর কোনো আকৃতি কারোর মতো নয়, না কমলালেবু, না আপেল, না পেয়ারা, না কোনো কিছুর মতো। তাই পৃথিবীর আকার ও আকৃতি প্রমাণসমূহ পৃথিবীর গোলাকৃতির প্রমাণ। প্রথম দিকে পৃথিবীর আকৃতি পূর্ণ বৃত্তাকার বলা হতো,
এবার দেখো প্রত্যক্ষ প্রমাণ। দেখো মহাকাশচারী যারা প্রত্যক্ষ অভিজ্ঞতা, অর্থাৎ মহাকাশচারী ছাড়া আমরা তো যাইনি, মহাকাশচারী যারা গেছেন তারা এইমাত্র বলতে পারবেন যে ওখান থেকে পৃথিবীটাকে ঠিক কেমন দেখা যায়। সেই চিত্রই আমাদের কাছে আসছে, আমরা তারপরে বলছি ও এটা এরকম, এটা এরকম। এর আগে কিন্তু আমরা কখনোই বলতে পারিনি যে পৃথিবীর আকৃতিটা কেমন। এবার দেখো মহাকাশচারী ইউরি গাগারিন, ভ্যালেন্তিনা তেজস্কোভা, রাকেশ শর্মা, কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামস পৃথিবীকে প্রদক্ষিণের সময় শক্তিশালী দূরবীক্ষণ অর্থাৎ দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখেন পৃথিবীর দেখতে গোল বা গোল ও মণ্ডলের মতো। এবার বিশ্বের প্রথম মহাকাশচারী, খালি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, ভূগোল মানেও কিন্তু ইতিহাসের মতো লাইনে লাইনে কোশ্চেন কিন্তু তোমাদের পড়তেই হবে। এবার দেখো বিশ্বের প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন 1961 সালে 12 এপ্রিল স্পুটনিকে চড়ে ভূপ্রদক্ষিণের সময় বলেন পৃথিবী দেখতে অনেকটা গোলাকার বটে, তবে তা অনেকটা পেয়ারার মতো হয়ে গেল, পেয়ারার মতো আকৃতিটা। অর্থাৎ দেখতে ঠিক কেমন লাগছে, অর্থাৎ ডিম্বাকৃতির মতন। অর্থাৎ পেয়ারাটা দেখবে না, অনেক পেয়ারা প্রথম দিকে একটু মোটা, তারপর আস্তে একটু শুরু হয়ে একটু শেষের দিকে একটু রোগা মতন, অর্থাৎ ছুঁচলো মতন। আবার দেখো বিশ্বের সর্বপ্রথম চন্দ্র অভিযান নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন 1969 সালে 21শে জুলাই চন্দ্রপৃষ্ঠ থেকে কালো মহাকাশে পৃথিবীকে দেখেন সাদা ও ফিকে নীল রঙের উজ্জ্বল এক গোলকের মতো। তাহলে পৃথিবীর আকৃতিটা সম্পর্কে বলা হলো। এবার দেখো উপগ্রহ চিত্রে, অর্থাৎ বর্তমান দিনে রাশিয়া যুক্তরাষ্ট্র ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ ক্যামেরায় তোলা ছবিগুলো থেকে দেখা যায় যে কালো মহাকাশের পটভূমিতে পৃথিবী একটা উজ্জ্বল রঙিন গোলক, অর্থাৎ পৃথিবীকে আমরা যেমনভাবে ছবিতে দেখি তেমনই দেখতে। তো এই যে রঙিন গোলক, এটা দেখা যায় কেন? দেখো সূর্যের আলো তো পৃথিবীতে পড়ে, আবার কি হয় পৃথিবীতে কি আছে, গাছপালা আছে আর জল রয়েছে। জলের ওপরে পড়লে কি হবে, জলের ওপর সূর্যের আলো যদি পড়ে তখন কি হয়, সেই আলোটাই প্রতিফলিত আমাদের চোখে ভাসে। তো আয়নার উপরে আলো ফেললে কি হয়, আয়না কেমন চকচকে না, আয়নাকে ওরকম সাধারণভাবে দেখলে ওর মধ্যে থেকে কিছুই বেরোয় হয় না, কিন্তু আলো ফেললে ওর আকৃতিটা ওরকম আলোর মতোই হয়ে যায়। তো দেখো পৃথিবীর অর্থাৎ গোলাকার পৃথিবীর অর্ধাংশ সূর্যালোকে উজ্জ্বল রঙিন এবং বাকি অংশ অন্ধকার দেখা যায়, অর্থাৎ সেই কারণের জন্যই তো দিন রাত্রি হয়। অর্থাৎ পৃথিবীর অর্ধেকটা আলো পড়ছে, অর্ধেক অংশে আমরা আছি, আমরা যে উল্টে চলে গেলাম, পৃথিবী তো ঘুরতে ঘুরতে জাস্ট লাইক এ টপ, অর্থাৎ পৃথিবী ঘুরে কেমন সূর্যের চারিদিকে টপের মতো, অর্থাৎ লাট্টুর মতো ঘুরে, অর্থাৎ ঘুরতে ঘুরে নিজেও ঘুরে আবার ঘুরতেও ঘুরছে। এই ঘোরার জন্য যে অংশটা সূর্যের সামনে আসে সেটার মধ্যে যদি আমরা থাকি, তাহলে আমাদের দেশ ভারত, এখন আমরা দিন, আর আমেরিকায় রয়েছে এখন অন্ধকার, অর্থাৎ আমেরিকা পেছন দিকে পড়ে রয়েছে, অর্থাৎ ঘুরতে লাট্টুটা ঘুরে আবার সূর্যের দিকে এসে যখন আমেরিকা চলে আসবে, আমরা তখন পেছন দিকে চলে যাবো। এইভাবে কিন্তু পর্যায়ক্রমে অনবরত ঘুরেই চলেছে, এর কোনো থামাটামি নেই। এবার পরোক্ষভাবে চাঁদের উপর পৃথিবীর গোল ছায়া, অর্থাৎ গোলাকার বস্তুর ছায়া গোলাকার হয় চন্দ্র গ্রহণের সময়, চাঁদের ওপর পতিত পৃথিবীর ছায়া গোলাকার হয়। পৃথিবী গোলক আকৃতির হওয়া তাই সম্ভব হয়। এবার হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্তের তারতম্য, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ সমতল বলে সর্বত্র একই সঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। তাহলে আমরা যেখানে রয়েছি সেখান থেকেই সূর্যোদয় সূর্যাস্ত প্রতিদিন একই রকম সময়ে দেখি। সূর্য ওঠা মাত্র সকল স্থানেই একই সঙ্গে দিন ও সূর্য ডোবা মাত্রই রাত হয়। কিন্তু পৃথিবী গোলাকার হওয়ায় পূর্বের দিকের দেশগুলি, অর্থাৎ আগে যারা সূর্যের দিকে ছিল, যেমন আমরা এখন আছি, তাহলে আমরা এখন আলোকিত অংশে রয়েছি, আর আমাদের উল্টো দিকে আমেরিকা রয়েছে, তারা কিন্তু কী রয়েছে, অন্ধকারে পড়ে রয়েছে। তো এই যে সকালে সূর্যোদয়, সকাল, মধ্যাহ্ন, বিকেল ও সূর্যাস্ত আর পশ্চিম দিকে পার হয়ে পৃথিবীর অর্ধেক অংশ দিন ও বাকি অংশ রাত হয়। অর্থাৎ এবার দেখো জাহাজ প্রজক্ষণ, অর্থাৎ জাহাজ যদি পর্যবেক্ষণ করি, তা তীরের দিকে সমুদ্রের ধারে বসে আছি, তো আমার দূর থেকে যখন জাহাজ আসছে তখন আমরা কি দেখি না, তখন দেখি জাহাজের ওই মাথার অংশটি একটুখানি দেখা যাচ্ছে। আস্তে আস্তে জাহাজটা কাছে চলে আসলে প্রথমে ডেক, তারপরে অর্ধেক অংশ আর পুরো অংশ হতে একদম জাহাজটা পুরো এরকম করে মাথা উঠতে তোমাদের সামনে যেমন এরকম এসে গেল, এবার জাহাজ দেখা গেল, তাহলে জাহাজটা পুরো দেখতে পেলাম। এবার ভূপ্রদক্ষিণ, অর্থাৎ কলম্বাস, মার্কো পোলো, জেমস কুক, ফার্দিনান্ড ম্যাগেলান 1509, ফ্রান্সিস ড্রেক 1577 প্রমুখ ভূপর্যটকগণ নির্দিষ্ট স্থানে এসে একই দিকে জাহাজ চালিয়ে সারা পৃথিবীকে প্রদক্ষিণ করে আবার সেই পূর্বস্থানে ফিরে এসেছেন। এইভাবে বিমান চালিয়েও একই স্থানে ফিরে আসা যায়। পৃথিবী গোলাকার হওয়ায় এটা সম্ভব হয়েছে, তা নাহলে কিন্তু এটা সম্ভব নয়। এখানে দেখো একটা কোশ্চেন উকি দিচ্ছে যে স্পেনের সিভেলি থেকে ম্যাগেলান যাত্রা শুরু করেছিলেন, তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখো
এবার এবার আসবো আমরা যে দিগন্ত রেখা পর্যবেক্ষণ, অর্থাৎ ভূপৃষ্ঠে দাঁড়িয়ে যতটা দিগন্ত রেখা দেখা যায়, ক্রমশ উপর দিকে উঠলে চারপাশের পরিধি বাড়তে থাকায় বহুতল বাড়ির ছাদে বিমান কৃত্রিম উপগ্রহ থেকে দিগন্ত রেখার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। আর কি হয়, পৃথিবী গোলাকার হওয়ায় দিগন্ত রেখা বৃদ্ধি পায় এবং আকৃতিটাও বৃত্তাকার, বৃত্তচাপের মতো মনে হয়। তো আমরা যখন মাঠে দাঁড়িয়ে থাকি তখন কি হয়, খানিকটা দূরে গিয়েই দেখবো মাঠটা শেষ হয়ে গেছে। যদি ছাদে যাই দেখবো ওই মাঠটা আরও দূরে চলে যাচ্ছে। যদি আমরা আরও বড় একটা টাওয়ারের উপর উঠি তাহলে আমরা অনেকটা বড় আকাশ দেখতে পাবো। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের উপরে গাছপালা থেকে আমরা একটু ঊর্ধ্বে রয়েছি, তখন কিন্তু আমরা আরও বড় দেখতে পাবো। যখন আমরা মহাকাশ যানে চড়ে যাব তখন পৃথিবীকে কীরকম দেখবো, এবং দূর থেকে ভূগত গোলকের মতো দেখতে লাগবে, এবং ওর আকৃতিটাও বুঝবো যে যখন নাকি ওর উপরে যখন সূর্যের আলোটা পড়বে তখন কী হবে, এটা চকচক করবে, অর্থাৎ নীল সূর্যের আলো, মহাকাশের রং নীল, তাহলে ওই সূর্যকে নীল, অর্থাৎ এই পৃথিবীকে তখন নীল ঘর মতো দেখতে লাগবে। তাহলে এটা একটা ধারণা হলো। এবার দেখো আর একটা পয়েন্ট তোমাদের সামনে আলোচনা করব। এবার দেখো, বেডফোর্ড লেভেল পরীক্ষা 1870 সালে ব্রিটিশ বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ালেস ইংল্যান্ডের বেডফোর্ড খালের স্থির জলে একই দৈর্ঘ্যের 3টি দণ্ডকে 1 কিমি ব্যবধানে একই সরলরেখায় ভাসিয়ে রাখেন। পরপর দূরবীক্ষণ যন্ত্রের সাথে দেখেন যে প্রথম ও তৃতীয় দ্বন্দ্বের মধ্যে সমতল একই তলে আছে এবং মাঝখানেটা কিছুটা অংশ উঁচুতে আছে। তাহলে এটা কিন্তু তোমরাও করতে পারো। দেখো, আমরা গ্রাম বাংলার মানুষ, অর্থাৎ পশ্চিমবাংলা মানে জলাশয়ের অভাব নেই। তো আমরা বড় একটা বিলের ধারে যদি চলে যাই, বড় বিলের ধারে চলে গিয়ে প্রথমে একটা খুঁটি পুঁতলাম, অর্থাৎ বিলে প্রথমে একটা খুঁটি পুঁতলাম, তারপরে অনেকটা দূর, প্রায় যদি 1 কিলোমিটার যদি বড় থাকে তাহলে সবচেয়ে ভালো হয়, অর্থাৎ নৌকা করে হোক, ডোঙা করে হোক গিয়ে মোটামুটি 1 কিলোমিটার দূরে আরেকটা খুঁটি পুঁতলাম, একই মাপের, যতটা আমি মাটিতে পুঁততে পারছি ততটা। আবার তার একটু পরে দূরে কী করলাম না, জলের উপরে যতটা রাখবে এটা কিন্তু তোমার একটা মনে রাখতে হবে, জলের উপরে ঠিক যতটা রাখা আছে প্রথমটা সেই অনুযায়ী রাখতে হবে। এবার সেটা রাখলাম, তারপর এটা তাই করলাম। এবার এসে আমরা যদি আমার দূরবীন না থাক, আমরা যদি খালি চোখেও একটু সুন্দর করে দেখি না, দেখবো যে ওই প্রথমটা যেটা দেখা যাচ্ছে তারপরটা আর একটু নিচে দেখা যাচ্ছে, তারপরটা গিয়ে আর একটু কম দেখা যাচ্ছে। অর্থাৎ কি হচ্ছে ব্যাপারটা, এই যে পৃথিবীটা যে সমতল নয়, সমতলে তো 3টে একই রকমভাবে দেখা যেত। তাহলে এখান থেকে কিন্তু আমরা বুঝে গেলাম যে পৃথিবীর আকৃতিটা সমতল নয়। তাহলে আজ কিন্তু এইটুকুই থাকবে। এর থেকে আমরা কতগুলো কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করব। তাহলে আমি শেয়ার করার সাথে সাথে উত্তরগুলো কিন্তু বলে দেবো। উত্তরগুলো বলে দিলে তোমাদের কিন্তু সুবিধা হবে। অর্থাৎ কতগুলো পর্যন্ত, অর্থাৎ আমরা আজকে পড়েছি 3 পাতা পর্যন্ত পড়েছি, অর্থাৎ এই 6টা, অর্থাৎ বেডফোর্ড লেভেল পরীক্ষা এই পর্যন্ত কিন্তু আমাদের পরীক্ষা থাকলো, অর্থাৎ পড়া থাকলো। আর পৃথিবী অভিগত গোলক আকৃতি এটা কিন্তু আমরা পরেই পড়ব। আচ্ছা, এবার এখান থেকে যে প্রশ্নগুলো আমি এখানে লিখেছি, এখান থেকে কিছু কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি। তাহলে তোমাদের কি হবে, তোমাদের এখান থেকে যে কোশ্চেনগুলো আসলো বা বেরোলো সেই কোশ্চেনগুলোর উত্তরগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো, কোশ্চেনগুলো শেয়ার করার সঙ্গে সঙ্গে, অর্থাৎ 1 নম্বর 2 নম্বরই হবে শুধু। দেখো, পৃথিবীর প্রকৃত আকৃতি কেমন? তাহলে দেখো লিখি, পৃথিবীর প্রকৃত আকৃতি কেমন? যদি এটা প্রশ্ন আসে তাহলে কি লিখবে? তাহলে লিখবে যে দেখো, পৃথিবীর প্রকৃত আকৃতি হলো, পৃথিবীর প্রকৃত আকৃতি হলো কিরকম না, জিওডের বা অভিগত গোলকের মতো। তাহলে জিওডের বা অভিগত গোলকের মতো একটা কোশ্চেন কিন্তু তোমাদের সামনে শেয়ার করা হয়ে গেল। এবার আসবে আমরা 2 নম্বর প্রশ্ন। দেখো, ভূগোলকের জনক কাকে বলা হয়? তাহলে ভূগোলকের জনক কাকে বলা হয়? দেখো, অর্থাৎ দেখো কাকে, এরাটোস্থেনিসকে। তাহলে এরাটোস্থেনিসকে ভুল করে জনকে বলা হয়। তাহলে এরাটোস্থেনিসকে বলা হয়। দেখো, বলা হয়, সরি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, এবার দেখো 3 নম্বর কোশ্চেন। দেখো, জিওড কথার অর্থ কি?
জিওড কথার অর্থ কি? দেখো এই জিওড কথার অর্থ এখানটাই উত্তরটা হয়ে যাবে। কথার অর্থ হলো পৃথিবীর মতো। তাহলে জিওড কথার অর্থ হলো পৃথিবীর মতো। জিওড কথার অর্থ পৃথিবীর মতো। এবার আমরা 4 নম্বর কোশ্চেন শেয়ার করব। এই 4 নম্বর কোশ্চেনটা দেখো, পৃথিবীর কোন অঞ্চলে অভিকর্ষণ বল বেশি? অর্থাৎ পৃথিবীর কোন অঞ্চলে অভিকর্ষজ বল বেশি? পৃথিবীর কোন অঞ্চলে অভিকর্ষজ বল বেশি? দেখো এটা উত্তরটা হবে অর্থাৎ মেরু অঞ্চলে। এটা উত্তরটা হবে মেরু অঞ্চলে। এখানে লিখে দিই মেরু অঞ্চলে। এবার আমরা 5 নম্বর কোশ্চেন শেয়ার করব। এই 5 নম্বর কোশ্চেন শেয়ার করতে পৃথিবীর পরিধি কত? পৃথিবীর পরিধি কত? দেখো এই পৃথিবীর পরিধি কত বের করতে গেলে দেখো 40,000 কত পরিধি প্রায় লিখবো 40,076 কিলোমিটার। 40,076 কিলোমিটার। উত্তরটা হবে 40,076 কিলোমিটার। এবার আমরা 6 নম্বর কোশ্চেন শেয়ার করব। 6 নম্বর কোশ্চেন দেখো ওই পাতাতে চলে যেতে হবে, অর্থাৎ অনেক কোশ্চেন লিখে রেখেছি। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করব, আর শেয়ার করার সাথে সাথেই তোমাদের কিন্তু উত্তরটাও বেরিয়ে যাবে। পৃথিবীর গড় পরিধি কত? পৃথিবীর গড় পরিধি কত? দেখো এর উত্তরটা হবে হচ্ছে 24,902। 24,902 কিলোমিটার, সরি মাইল। এবার আসবো আমরা 7 নম্বর কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবী কেন অনন্য গ্রহ? তার আগে একটা কোশ্চেন আছে, সৌরজগতের গ্রহগুলির মধ্যে আয়তনে পৃথিবীর স্থান কততম? তাহলে দেখো সৌরজগতের গ্রহগুলির মধ্যে পৃথিবীর স্থান কত? পৃথিবীর স্থান কত? এটা জিজ্ঞাসা চিহ্ন। এর উত্তরটা হবে ষষ্ঠ। এবার আসবো আমরা 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবী কেন অনন্য গ্রহ? তাহলে পৃথিবী কেন অনন্য গ্রহ? এর উত্তরটা একটু বড়, এটাতে 2 নম্বরে কাজ হবে। কারণ উত্তরটা লিখব কারণ এখানে জীবন ধারণের জন্য জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন জল এবং প্রয়োজনীয় তাপমাত্রা রয়েছে বা সঠিক তাপমাত্রা রয়েছে। সেটা লিখি সঠিক তাপমাত্রা রয়েছে। এই জন্য কিন্তু এখানে এই গ্রহটাকে কিন্তু পৃথিবীকে অনন্য গ্রহ বলা হয়। এবার 9 নম্বর কোশ্চেনে চলে আসবো। 9 নম্বর, প্রাচীন যুগে মানুষের ধারণায় পৃথিবী কেমন ছিল? প্রাচীন যুগে মানুষের ধারণায় পৃথিবী কেমন ছিল? দেখো এর উত্তরটাও কিন্তু তোমাদের সামনে শেয়ার করে দেবো। দেখো পৃথিবীর আকৃতি ছিল সমতল,
অর্থাৎ পৃথিবীর আকৃতি ছিল পৃথিবীর আকৃতি ছিল সমতল। এবার আসবো আমরা 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন শেয়ার করব। 10 নম্বর কোশ্চেন দেখো, সৌরজগতের কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? সৌরজগতের কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? তাহলে কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? অর্থাৎ পৃথিবী গ্রহকে, উত্তরটা হবে পৃথিবী গ্রহকে। তাহলে আমরা কিন্তু 10টা কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করে দিয়েছি। এখানে কিন্তু অনেক কোশ্চেন আছে। আজকে কিন্তু এই 10টা কোশ্চেনই তোমাদের সামনে শেয়ার করলাম। আর এই শেয়ার করার সাথে সাথে তোমাদের কিন্তু এই 10টা কোশ্চেন সম্পর্কে জানা হয়ে গেল, আর জানা হয়ে গেল যে এই যে পৃথিবীর আকৃতিটা আসলে কেমন, এ সম্পর্কে আমাদের যে ভ্রান্ত ধারণাগুলো ছিল, অর্থাৎ সেই ধারণাগুলো কিন্তু আমাদের মুছে গিয়ে একটা ধারণায় এলাম যে পৃথিবীটা আসলে কি, আর পৃথিবীটা কেমন দেখতে, কি আছে এই পৃথিবীর মধ্যে, এর দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এটাও জানলাম। আর কিছু ছোট ছোট কোশ্চেন জানলাম যেটা তোমাদের জানার খুবই দরকার ছিল। তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর কি করবে, প্রয়োজনে লাইক দিয়ে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আবার অপেক্ষায় থাকো যে আবার গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্রই। গুড বাই ফ্রেন্ডস।